প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বর্তমান করোনা পরিস্থিতির কারণে সশরীরে প্রতিষ্ঠানে এসে ক্লাস বন্ধ আছে। তো সেই পাঠদান কার্যক্রম সরকারি নির্দেশনা অনুযায়ী অনলাইন সিস্টেমে হবে। তো সেই পরিপ্রেক্ষিতেই আমাদের পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কর্তৃক যে নির্দেশনা, অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো এই বন্ধ থাকাকালীন অবস্থায় হবে। তো সেটারই ষষ্ঠ পর্ব, কম্পিউটার ডিপার্টমেন্ট ষষ্ঠ পর্বের প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমি তোমাদের সাজ্জাদ স্যার। তো এই বিষয়ের এই সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো আছে সিকোয়েন্স অনুযায়ী সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটার মোটামুটি 4th চ্যাপ্টার পর্যন্ত যেটা ছিল এর আগে, তো বেসিক থেকে আলোচনা করার চেষ্টা করছি। আজকে 5ম চ্যাপ্টার থেকে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করছি। তো 5ম চ্যাপ্টারটা হচ্ছে সফটওয়্যার ডিজাইনের বেসিক, বিশ্লেষণ এবং ডিজাইনের টুলস। তো সফটওয়্যার ডিজাইনে তোমরা আগে থেকেই জানো, এর প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো ছিল সেই চ্যাপ্টারগুলোর আলোকেই যে সফটওয়্যার ডিজাইনের মূল প্রতিপাদ্য বিষয়গুলো কী ছিল। তো সেটারই একটা মেইন, মানে যে কোনো একটা সফটওয়্যার তৈরির ক্ষেত্রেই ডিজাইনটা অবশ্যই মূল প্রতিপাদ্য বিষয়। তো এখানে টোটাল চ্যাপ্টারটাই আলোচনা করা হবে ডিজাইন সম্পর্কেই। ডিজাইনের বেসিক অর্থাৎ তার মূল প্যাটার্নটা, বিশ্লেষণ, ডিজাইনটা কিভাবে আসলো, কোন ডিজাইনটা কোন জায়গায় উপযুক্ত সেগুলো, এবং ডিজাইন টুলস অর্থাৎ কোন কোন ফাংশন আমি এখানে ব্যবহার করব। ঠিক আছে, এই জিনিসগুলোই। তো দেখো এটা তো সফটওয়্যার ডিজাইন এটাই। তো সফটওয়্যার ডিজাইনের স্তরসমূহ যে জিনিসগুলো দেওয়া আছে, সফটওয়্যার ডিজাইনের স্তর বা ইংরাজিতে আমরা যেটাকে লেভেল বলি, তো সেই লেভেল 3টা ভাগে ভাগ করা হয়েছে: স্থাপত্য ভিত্তিক ডিজাইন, হাই লেভেল ডিজাইন এবং বিস্তারিত ডিজাইন। স্থাপত্য ডিজাইন হলো সেটাই প্রাথমিক বিষয়, অর্থাৎ আমি যে একটা ডিজাইন করব, ডিজাইনের ভিতর কি কি থাকবে সেটার স্ট্রাকচার। তার মানে স্থাপত্য ভিত্তিক মানে হচ্ছে প্রথমত ডিজাইনের স্ট্রাকচার, সেখানে কি কি জিনিসপত্র থাকবে। এই যখন আমি স্ট্রাকচারটা করে ফেললাম, তখন সেই ডিজাইনটাকে আমি বিভিন্নভাবে মডিফাই করব। তো সেই মডিফাইয়ের জন্য উঁচু শ্রেণীর ডিজাইন যেটা রয়েছে, হাই লেভেল ডিজাইন, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। যেহেতু প্রথম স্তরে আমি বলেইছি যে এটা হচ্ছে, বা বইতেও দেওয়া আছে, স্থাপত্য ভিত্তিক, অর্থাৎ শুধুমাত্র স্ট্রাকচার থাকবে সেখানে। হ্যাঁ, তো উঁচু শ্রেণীর ডিজাইন সেটা হচ্ছে দ্বিতীয় স্তর, এক বা একাধিক সিস্টেম সাবসিস্টেম ডিজাইন তৈরি করে। অর্থাৎ আমি স্ট্রাকচারে যে ডিজাইনটা করলাম সেগুলোরই আমি বিভিন্ন মডিউল এখানে ট্রাই করব। আর বিস্তারিত ডিজাইন অর্থাৎ আগের যে দুই ডিজাইন ছিল, স্থাপত্য ভিত্তিক আর উঁচু শ্রেণীর ডিজাইন, এই দুইটাকে সে কি অ্যানালাইসিস করবে বিস্তারিত, টোটাল A to Z। হ্যাঁ, এই সম্পর্কিত। তো সোজা কথা, সফটওয়্যার ডিজাইনের লেভেল হচ্ছে 3টা: স্থাপত্য ভিত্তিক, হাই লেভেল, বিস্তারিত। স্থাপত্য ভিত্তিকে কী হবে, জাস্ট সেটাকে আমি একটা স্ট্রাকচার অর্থাৎ গঠন দিব। উঁচু শ্রেণীর ডিজাইন, এটাকে আমি স্থাপত্যের ভিত্তিতে এটাকে আমি মডিফাই করব, এবং বিস্তারিত ডিজাইন হচ্ছে পূর্বের যতগুলো ডিজাইন আছে সেগুলোকে আমি অ্যানালাইসিস করব। আচ্ছা, এর পরবর্তীতে ইম্পর্টেন্ট যে দুইটা পয়েন্ট দেখো, মডিউলারাইজেশন এবং কনকারেন্সি। তো কনকারেন্সি এর আগেও তোমরা পরিচিত, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও দেখেছে এবং এই সাবজেক্টেও ছিল এই ওয়ার্ডটা। তো মডিউলারাইজেশন, এটা সোজা কথা, এটা হচ্ছে একটা প্রক্রিয়া। তো মডিউলারাইজেশন এটা হচ্ছে একটা প্রক্রিয়া। এটা কী ধরনের প্রক্রিয়া, যেখানে অনেকগুলো মডিউলকে বিভক্ত করা হয়। এখন ঘটনা হচ্ছে মডিউল, যে আমরা ইংরেজি ওয়ার্ডটা পাচ্ছি মডিউল। এই যে আমরা যে ওয়ার্ডটা পেলাম, একটা নিউ ওয়ার্ড, এই মডিউল শব্দের অর্থটা কী এটা আমাদের জানতে হবে। মডিউল মানে হচ্ছে অংশ, সহজ কথায় মডিউল মানে হচ্ছে অংশ। তার মানে অনেকগুলো মডিউল, বা অর্থাৎ অনেকগুলো মডিউল বা অনেকগুলো অংশকে যখন একটা প্রক্রিয়া করে সেটাকে বিভাজন করা হবে, সেটার নামই হচ্ছে মডিউলারাইজেশন। তার মানে এখানে কাজ কী থাকবে, অনেকগুলো মডিউলকে সে প্রসেস করবে। তার মানে মডিউল মানে কি, অংশ। যে কোনো একটা পার্ট বা ডিজাইনের, অর্থাৎ সফটওয়্যারের জন্য যে স্টেপগুলো আছে সেগুলো এক একটা অংশ। তো সেই অংশগুলোই
যখন বিভিন্নভাবে স্টেপ অনুযায়ী প্রসেস করবে, সেটাকে অবশ্যই আমি যদি বিভিন্ন ভাগে ভাগ করে নেই তাহলে কাজটা করা আমার ইজি হবে। ঠিক আছে, মানে যে কোনো জিনিসই যখন তুমি সেটাকে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন অংশে ছোট করে নিবা তখন কাজটা সহজ হয়ে যাবে, কমন একটা বিষয়। তো এই মডিউলও তাই। মডিউল মানে হচ্ছে অংশ। কিসের অংশ? কাজের অংশ। অর্থাৎ কোনো একটা বৃহৎ কাজকে সে বিভিন্ন অংশকে ভাগ করলো। আর মডিউলারাইজেশন সেই অংশগুলোকে একসঙ্গে নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করে। এটাই হচ্ছে মডিউলারাইজেশন। তো এটার একটা সুবিধা। তো সুবিধা বলার আগে বেসিক জিনিস থেকে যে আলোচনাগুলো মডিউলারাইজেশনে আসলো, অর্থাৎ মডিউল থেকে, এর থেকে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো এটার সুবিধা আমি যখন বললাম যে মডিউল মানে হচ্ছে বিভক্তকরণ অংশ, তো যখনই তুমি একটা বৃহৎ প্রসেসকে ছোটো ছোটো অংশে ভাগ করবা তখন সেটাকে অবশ্যই কি প্রসেস করা, কন্ট্রোল করা ইজি হবে। তো মডিউলারাইজেশনের সুবিধাসমূহের ভিতরে দেখো তোমাদের বইতে যে পয়েন্টগুলো দেওয়া আছে, প্রথম পয়েন্টে ছিল হচ্ছে ছোটো উপাদানগুলো সহজে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, ছোটো উপাদান কী জন্য? আমি যখনই বললাম যে প্রসেস হচ্ছে বৃহৎভাবে হবে তখন সেটাকে আমি শর্ট করে নিচ্ছি, অর্থাৎ ছোটো বিভিন্ন অংশে ভাগ হয়ে যাচ্ছে। যখনই ছোটো অংশে ভাগ হচ্ছে তখনই সেটাকে কন্ট্রোল করা অবশ্যই ইজি হয়ে যাবে। এরপরে ফাংশনের ভিত্তিতে প্রোগ্রামকে বিভক্ত করা যায়। যখন আমি অংশগুলো করলাম তখন সেগুলো ফাংশন করাও ইজি হয়ে যাবে। প্রোগ্রামে কাঙ্ক্ষিত পর্যায়ে অ্যাবস্ট্রাক্ট করা যায়। অ্যাবস্ট্রাক্ট এই শব্দটার মিনিং হচ্ছে বৈশিষ্ট্য, এরকম বোঝায়। উচ্চ সংযোগ বিশিষ্ট উপাদান পুনরায় ব্যবহার করা। একাধিক এক্সিকিউশন সম্ভব হয়। এক্সিকিউশন পরিচালনা করা একাধিক। কেন সম্ভব হয় একাধিকবার? কারণ হচ্ছে যখনই ছোট অংশ হয়ে গেল তখন তোমার কাজটা হচ্ছে শর্ট হয়ে আসছে, আলাদা পার্ট। তো যখনই এই ছোট ছোট পার্ট পাবা তখন এক্সিকিউশন করতে সময় কম লাগবে। যদি সময় কম লাগে তুমি একটা ইউনিটে অনেকবার তুমি চেক করার জন্য সেই প্রসেসটা চালাতে পারো, কারণ সময় কম লাগবে এক্ষেত্রে। আর নিরাপত্তার দিক থেকে সুবিধা আছে, কারণ কাজ ছোট, এর মানে সেই কাজ থেকে ভুল হওয়ার সম্ভাবনা বা ইরর আসবেও ছোট। যখনই তুমি একটা বৃহৎ কাজ করবা বা বৃহৎ প্রসেসে যাবা সেখানে অবশ্যই উপাদান বেশি থাকবে, এন্টিটি বেশি থাকবে। আর এন্টিটি বেশি থাকা মানেই কি, সেখানে ইরর পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো ছোট অংশ, কাজগুলোও ছোট হবে, তার মানে হচ্ছে নিরাপত্তার দিক থেকে বা সিকিউরিটির দিক থেকে এটা কি অবশ্যই ইজিলি হবে। তাহলে সফটওয়্যার ডিজাইন স্তর তিনটার বেসিক কাজ এইগুলো, এবং মডুলারাইজেশন এটা কি, এবং এটার ছিল হচ্ছে সুবিধাসমূহ। ঠিক আছে, আচ্ছা। মডুলারাইজেশন এই শব্দের সাথেই আর একটা ওয়ার্ড ছিল, দেখবা কনকারেন্সি। এই শব্দটার সাথে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা তোমাদের ষষ্ঠ পর্বেরই, এর আগেও বলেছি বা যারা ছিলা ক্লাসে, তো ম্যাক্সিমাম কথাই হচ্ছে এখানে কম্পিউটার ডিপার্টমেন্ট মানেই হচ্ছে এখানে ইংলিশ যে ওয়ার্ডগুলো সেগুলো বেশি ব্যবহার করা হবে। এই জন্য এই জিনিসগুলোর যে ইংলিশ ওয়ার্ডগুলো পাবা সবারই যে সব জানা থাকবে তা না, অনেক নিউ ওয়ার্ডগুলো পাবা। তো সেইগুলোর হচ্ছে যে মিনিং সেগুলো জানা থাকলে প্রশ্নের যে কোশ্চেন থাকবে সেটা অ্যান্সার করা অবশ্যই ইজি হয়ে যাবে। তো কনকারেন্সি এটা মানে হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা মানেই হচ্ছে কি সিকোয়েন্স, অর্থাৎ সিরিয়াল। ঠিক আছে, মানে আমি কতগুলো স্টেপ করছি, কোন স্টেপের পর কোন স্টেপ যাবে, এর আগেও বোঝানো হয়েছে এই বিষয় নিয়ে। তো এটাই কনকারেন্সি মানে হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা মানেই একের পর এক যাওয়া। সেটা কি অনুযায়ী? অবশ্যই একটা নিয়ম অনুযায়ী একটা সিকোয়েন্স থাকবে, সিরিয়াল থাকবে। তো এখানে কনকারেন্সিটা হচ্ছে সফটওয়্যার সম্পাদন করার সময় আমার যতগুলো প্রসেস আসবে, সেই প্রসেসে যতগুলো লেভেল আসবে, সেই লেভেলগুলো আমি একটার পর একটা কীভাবে পরিচালনা করব, সিকোয়েন্সগুলো কী থাকবে, সেটাই হচ্ছে কনকারেন্সি। এটা নিয়ে আমার মনে হয় না বেশি বোঝানোর প্রয়োজন আছে। তো মডুলারাইজেশন, এটার পরে হচ্ছে কনকারেন্সি। এরপরে দেখো যে দুইটা ওয়ার্ড, হ্যাঁ, এটা হচ্ছে কাপলিং এবং কোহেশন, দুইটা ওয়ার্ড আছে। এই দুইটা নতুন ওয়ার্ড, এটা তোমার সফটওয়্যারের মডিউলের ক্ষেত্রেই প্রযোজ্য। তো কাপলিং আর কোহেশন, সোজা কথা কাপলিং দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে মাত্রা বোঝায়, আর কোহেশন দ্বারা বোঝায় হচ্ছে পরিমাপ। এখন মাত্রার পরিমাপ কি? মাত্রা মানে সেটা একটা একক হিসাবে বোঝাবে, আর পরিমাপ কতটুকু সেই অনুযায়ী। তো মডিউলের উপাদানের অন্তর্নির্ভরশীলতার মাত্রাকে, এখন অন্তর্নির্ভরশীলতা এটা মানে হচ্ছে ভিতর বা অভ্যন্তর, এটার ভিতরের নির্ভরশীলতা, অর্থাৎ কোনো একটা উপাদানের ভিতরে
সেটার ইন্টারনাল যে অংশগুলো আছে সেই অংশগুলোর উপরে নির্ভরশীল হওয়া, এটাই হচ্ছে অন্তর্নির্ভরশীলতা মাত্রা। কিসের? মডিউল উপাদানের। অর্থাৎ সোজা কথা, মডিউল মানে কি? অংশ, আগেই বলে নিয়েছি। তো সেই অংশের কোনো একটা অংশে যতগুলো উপাদান থাকবে সেই উপাদানের সাথে মডিউলের, অর্থাৎ অংশ আর অংশের উপাদান মানে কি দাঁড়ালো? অংশের উপাদানের সাথে অংশের যে অন্তর্নির্ভরশীলতার মাত্রা সেটাকে বলবো হচ্ছে কাপলিং। এখানে 5 প্রকার কাপলিংয়ে দেওয়া আছে: উপাদান, কমন, কন্ট্রোল, স্ট্যাম্প, ডাটা। কোনটা মানে কি? জাস্ট এই জিনিসগুলো দেখলে উপাদান এটা এলিমেন্ট। কমন মানে কি? মানে হচ্ছে হুব মিল থাকা। কন্ট্রোল নিয়ন্ত্রণ করা। এই যে জিনিসগুলো, যে ওয়ার্ডগুলো আসতেছে, এই জন্যই এই মিনিংয়ের বাংলাগুলো জানা দরকার। এই জিনিসগুলোর কাজ হচ্ছে এর মিনিং যা বোঝায়। ডাটা কাপলিং মানে কি? কাপলিং মানেই কি বললাম? অন্তর্নির্ভরশীলতা মাত্রা। কার সাথে? অংশের সাথে। এখন এটা কিসের? ডাটার। এই জন্য এর নাম হচ্ছে ডাটা কাপলিং। ঠিক আছে? এমন। আচ্ছা, কোহেশন এই জিনিসটাও তাই। মডিউলের উপাদান অর্থাৎ কি? মডিউল মানে অংশ আর সেই অংশের মাঝখানে বা ভিতরে যে উপাদান আছে সেটার সাথে যে নির্ভরশীলতা পরিমাপ, অর্থাৎ মাত্রা ছিল যে এই এককে থাকবে, এখন কতটুকু থাকবে সেটার পরিমাপ হচ্ছে কোহেশন। এখানে 7 প্রকার আছে। কাকতালীয় মানে হচ্ছে হঠাৎ ঘটে যাওয়া। ঠিক আছে? মানে এটা হচ্ছে কোনো প্ল্যান না, যৌক্তিক, লজিক্যাল থাকবে। সেখানে সময়গত মানে সেখানে টাইম, এখানে ডিউরেশনটা ক্লিয়ার করবে। প্রথাগত অর্থাৎ আগে থেকে হয়ে আসছে এরকম বা প্রাচীন। যোগাযোগ কোহেশন, কমিউনিকেশন ক্রমানুযায়ী অর্থাৎ সিরিয়াল করা। ফাংশনাল অর্থাৎ সেই ফাংশন ডিপেন্ডেন্ট যে বিষয়গুলো আছে। তো সোজা কথা, এক্সামের জন্য যদি আসে, ফার্স্ট কথা কাপলিং কী আর হচ্ছে কোহেশন কী এটা, আর কয় প্রকার আছে সেই জিনিসগুলো জাস্ট ব্যাখ্যা যে এই। তো সোজা কথা, এখানে যে মডিউল আছে, অর্থাৎ মডিউল মানে অংশ আর সেই অংশের মধ্যে উপাদান, এই দুইটার ভিতর কি হয়? অন্তর্নির্ভরশীলতা হয়। অর্থাৎ সেই মাঝখানের উপাদানগুলোর উপরে সে কি থাকে? ডিপেন্ডেন্ট। সেই ডিপেন্ডেন্ট যে থাকে, কতটুকু থাকে সেটার পরিমাপ হচ্ছে কোহেশন। ঠিক আছে? আর কি কি অনুযায়ী থাকে সেটা হচ্ছে কাপলিং। এটা তো এর আগের মডুলারাইজেশন, কনকারেন্সি, আর এখানে কাপলিং, কোহেশন সবগুলো পয়েন্ট আকারে। এরপর আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব, ডিজাইন ভেরিফিকেশন আছে। ভেরিফিকেশন মানে হচ্ছে যাচাই করা। এই যে আগের যে ইউনিটগুলো আসলো সেই ইউনিটগুলো অনুযায়ী এটার কাজ হবে। এরপর দেখো একটা 5.5 একটা উপাদান আছে, সেটা হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। এখন ফ্লো মানে কি? ফ্লো মানে হচ্ছে প্রবাহিত। ডাটা ফ্লো ডায়াগ্রাম অর্থাৎ কোনো ডাটা এক জায়গা থেকে অন্য জায়গাতে কীভাবে যাচ্ছে, কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটার ডায়াগ্রাম, অর্থাৎ কি চিত্রভিত্তিক যে রূপ, সেটাকেই বলবো ডাটা ফ্লো ডায়াগ্রাম। আর স্ট্রাকচার চার্ট হচ্ছে সেটা, সেই ডায়াগ্রামের গঠন। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, সেইটার চার্ট, অর্থাৎ কী কী উপায়ে ডাটাগুলো প্রসেস হচ্ছে সেটা অনুযায়ী এখানে প্রকাশ করবে। তো ডাটা ফ্লো ডায়াগ্রাম যেটা, এটার প্রকারভেদ দুইভাবে দেওয়া আছে। একটা হচ্ছে লজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম আর একটা হচ্ছে ফিজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম। লজিক্যাল সেটা যৌক্তিকভাবে, ফিজিক্যাল এটা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল উপায়ে এই ফ্লো ডায়াগ্রামগুলো হবে। তো ডাটা ফ্লো ডায়াগ্রামের কিছু উপাদান, কমন যে উপাদানগুলো সেগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে। তো দেখো এর ভিতরে আছে হচ্ছে এনটিটি, প্রসেস, ডাটা স্টোর আর ডাটা ইনফরমেশন ফ্লো। এনটিটি এটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও কিছু মিল পড়বে আর কি এই ওয়ার্ডগুলোর ভিতরে। এনটিটি, এই যে ওয়ার্ডটা, এই এনটিটি মানে কি? আমরা ডাটাবেজে পড়ে এসেছি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সেই একটা যে প্রসেস, সেই প্রসেসের কোনো একটা অবজেক্ট, এক একটি অবজেক্ট এক একটা এনটিটি, আর অনেকগুলো এনটিটি মিলে একটা এনটিটি সেট। ঠিক আছে? তো এখানে এনটিটি মানে হচ্ছে উপাদান বোঝাচ্ছে। অর্থাৎ আমি যে সফটওয়্যারের ক্ষেত্রে ইনপুট দিলে সেটার আউটপুট পাবো, তো সেটার মধ্যে যতগুলো অবজেক্ট আছে, সিঙ্গেলি এক একটা অবজেক্টই হচ্ছে এক একটা এনটিটি। এরপর আছে যেটাকে, যেহেতু ডায়াগ্রাম তার মানে তোমার চিত্রভিত্তিক, দেখো রেক্টেঙ্গেল, এনটিটিটা হচ্ছে রেক্টেঙ্গেল, অর্থাৎ কি আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র অনুযায়ী থাকবে। এটাকে প্রকাশ করা হবে, অর্থাৎ এনটিটিকে যত জায়গায় এনটিটি পাবো সেখানে প্রকাশ করবো হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে প্রসেস।
প্রসেস মানে কি? প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া, অর্থাৎ আমি যে ইনপুট দিচ্ছি এবং আমি একটা রেজাল্ট পাবো যেটা আউটপুট, এই ইনপুট থেকে আউটপুটে নিয়ে যেতে যে কাজটা করা হয় পুরোপুরি সেই কাজটাকেই বলা হয় প্রসেস, প্রক্রিয়া, যেটাকে আমি সার্কেল অর্থাৎ বৃত্ত দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এনটিটির জন্য রেক্টেঙ্গেল, প্রসেসের যেহেতু ডায়াগ্রাম তোমাকে হচ্ছে চিত্র সেখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে দেখো একটা অপশন আছে, সেটা হচ্ছে ডাটা স্টোর। ডাটা স্টোর মানে হচ্ছে সেটা ডাটা কোথায় জমা থাকবে, স্টোর মানে হচ্ছে জমা রাখার জায়গা। ওকে, তো ডাটা স্টোর যেখানে, সেখানে আমার প্রসেসকৃত ডাটা জমা থাকবে। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে ডাটা ইনফরমেশন ফ্লো, অর্থাৎ ফ্লো মানে বললাম যে প্রবাহিত বা তার দিক, অর্থাৎ আমি যে প্রসেসের সময় ডাটাটা মুভ করছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেটা কিভাবে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, সেটার অ্যারো চিহ্নর মাধ্যমে একটা চিহ্ন উল্লেখ করা আছে। এটা মানে হচ্ছে, তার মানে এরকম চিহ্ন যে জায়গাগুলোতে থাকবে টোটালি, সেটা মানে বোঝাবে হচ্ছে ফ্লো, অর্থাৎ ডাটার দিক, সেটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেই জিনিসটা হচ্ছে, প্রসেসটা হচ্ছে বোঝাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রামের কমনলি উপাদান। এনটিটি অর্থাৎ ব্যবহৃত প্রত্যেকটা অবজেক্ট, প্রসেস এটা হচ্ছে পরিচালনা, ডাটা স্টোর যেখানে জমা হয়ে থাকবে, ডাটা ইনফরমেশন ফ্লো অর্থাৎ ডাটাটা কোন দিকে যাবে সেটা অনুযায়ী বোঝাবে। তো দেখো এরপরে আছে ডাটা ফ্লো ডায়াগ্রামের লেভেল সমূহ। যে ফ্লো ডায়াগ্রাম এটাকে আবার বিভিন্ন স্তরে, মানে কাজের সুবিধার্থে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে, যেখানে আছে লেভেল 0, লেভেল 1 এবং লেভেল 2, অর্থাৎ 3টা লেভেলে এখানে এটাকে ভাগ করা হয়েছে। তো লেভেল 0 যেটা, সেটা হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রামের উচ্চ অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে তার বৈশিষ্ট্য, লেভেলকে লেভেল 0 দ্বারা প্রকাশ করা হয়। উচ্চ অর্থাৎ ফ্লো ডায়াগ্রামের যে এন্টিটিগুলো থাকবে, সেই এন্টিটিগুলোর যেগুলো হাই কোয়ালিটি, এই জন্য বোঝাচ্ছে উচ্চ অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ ভালো বৈশিষ্ট্য সম্পন্ন, সেগুলোকে লেভেল 0 দ্বারা প্রকাশ করা হয়। অনলাইন শপিং সিস্টেমে একটা চিত্র দেওয়া আছে কাস্টমারের সাহায্যে, অর্থাৎ কাস্টমার অনলাইন শপিংয়ের জন্য কি করে, সে হচ্ছে অনলাইনে সে প্রসেসটা করে, সে জমা দেয়, সেটা অনলাইন শপিং সিস্টেম, সে অর্ডারটা নেয় এবং সেই অর্ডার অনুযায়ী সে ডেলিভারিটা দেয়। ঠিক আছে, এই অনুযায়ী হচ্ছে দেওয়া আছে। তো লেভেল 1 হচ্ছে লেভেল 0কে বিস্তারিত ভাঙবে। সহজ কথা, লেভেল 0তে কী ছিল, এনটিটি পর্যায়ে যেগুলো হচ্ছে হাই কোয়ালিটি সেগুলো ছিল, তো সেটাকেই কি করবে, সে বিস্তারিত অর্থাৎ অ্যানালাইসিস করবে। লেভেল 1-এর কাজটা হচ্ছে তাই। এখন কিভাবে আসলো, এই যে অর্ডারটা দিল, কিভাবে অর্ডারটা দিল এবং অর্ডারটা দেওয়ার পর সে কীভাবে ডেলিভারি দেবে, ওখানে জাস্ট লেখা ছিল যে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি এবং ডেলিভারি পাবো, কীভাবে পাবো সেটার প্রসেস এখানে দেওয়া। তো আর লেভেল 2টা কী করবে, মানে সিরিয়াল অনুযায়ী লেভেল 1কে সে অ্যানালাইসিস করবে, শুধু লেভেল 1কে। ঠিক আছে, সেটা লেভেলকে পুরোপুরিভাবে অ্যানালাইসিস করবে। আচ্ছা, তো স্ট্রাকচার চার্ট যেটা, অর্থাৎ যে গঠনটা আছে সেটার চার্টটা কীভাবে হবে সেই অনুযায়ী তোমরা জাস্ট একটু ফলো করো। ফার্স্ট যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে মডিউল। মডিউল মানে হচ্ছে কি, অংশ। সেটা কিসের অংশ, একটা প্রসেস অর্থাৎ কাজের অংশ। তো মডিউল ও শ্রেণী বিভাগ এইভাবে করা হয়েছে। দেখো চিত্রতে যেভাবে দেওয়া আছে, ফার্স্ট একটা কন্ট্রোল মডিউল, অর্থাৎ এটা হচ্ছে মেইন মডিউল, অর্থাৎ যে অংশগুলো থেকে কাজগুলো করা হয় সেই অংশ দেওয়া আছে, এবং সেই মডিউলের নিচে 3টা এরো চিহ্ন দিয়ে আলাদা আলাদা মডিউল করা আছে। যেহেতু অংশ মানে সেটাকে ছোট ছোটোভাবে বিভক্ত করবে। ঠিক আছে, এই জিনিসগুলো। এরপর আছে হচ্ছে কন্ডিশন, সেটা শর্ত আরোপণ অর্থাৎ তুলনা বোঝাবে। তো সেই চিহ্নর জন্য, কন্ডিশন চিহ্নর জন্য যে সিম্বলটা মোটামুটি ইউজ করা হয় সেটা হচ্ছে অনেকটা এরকম। তো এই যে এটার ওয়েগুলো বের হলো। ঠিক আছে, অর্থাৎ তুলনা করবে যে কন্ডিশনগুলো, যে শর্ত আরোপ করবে কোনটার উপরে, সেটা এরো চিহ্নের জন্য অবশ্যই উল্লেখ থাকবে। তো কন্ডিশন শর্ত আরোপণের জন্য কোন সাইডে কীভাবে সেটা উল্লেখ থাকবে। এরপর দেখো যে অপশনটা আছে হচ্ছে জাম্প। এটা কিন্তু স্ট্রাকচার চার্ট, এই যে কোন চার্ট, জাম্প একটা চার্ট, মডিউল একটা চার্ট, এগুলো আসছে। জাম্প এটা মানে হচ্ছে লাফানো।
ঠিক আছে। এই মডিউল চিত্র যেভাবে দেওয়া আছে এক মডিউল থেকে অন্য মডিউলে সে কী করলো, চলে আসলো। এই যে চলে আসাটা সেটা জাম্প অনুযায়ী প্রকাশ করা হয়েছে। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে লুপ। লুপ মানে হচ্ছে পুনরাবৃত্তি, অর্থাৎ আবার ফিরে আসা, আবার ফিরে আসা। তো এই চিহ্নটা লুপিংয়ের জন্য জাস্ট এরকম সিম্বল প্রকাশ করা যায় যে এই অবস্থা থেকে কাজটা শুরু হয়েছে, সে কাজটা প্রসেস হওয়ার পর সে আবার ফেরত আসবে। ঠিক আছে, এই অনুযায়ী। এরপর আছে হচ্ছে ডাটা ফ্লো। ডাটা ফ্লোর জন্য সরাসরি এর আগে যে চিত্রটা দিয়েছিলাম ডাটা ফ্লোর জন্য যে কোন দিকে যাবে, এটা অ্যারো চিহ্নের মাধ্যমে, আর কন্ট্রোল ফ্লো। তো এই দুইটার মাঝখানে যদি চিত্র দাও, তো চিত্রের ভিতরে একটা জিনিস দেখবা, সবগুলোই কাজ হচ্ছে মডিউল থেকে মডিউলে। কারণ কি, কোন মডিউল, মেইন মডিউল থেকে ছোট তার পার্ট মডিউল, অর্থাৎ মেইন মডিউলে যদি অনেকগুলো ইউনিট থাকে সেটাকে মেইন মডিউল বলতেছে। আর সেই মডিউলটাকে আবার যখন ভাগ করতেছে, যেটা হচ্ছে মডিউলাইজেশন করে, ঠিক আছে, সেই জিনিসটা। এই জন্যই প্রত্যেকটাই দেখো মডিউল থেকে মডিউলে আসে বিভিন্নভাবে। এখন কিভাবে যাবে সেটা চিত্রের উপর। তো ডাটা ফ্লোতে দেখো এখানে যে সার্কেলটা দেওয়া আছে এটা কিন্তু পূরণ হবে না। কি দেওয়া আছে, ফাঁকা বৃত্তসহ তীর চিহ্ন, এইটা যদি চিত্রভিত্তিক দাও। আর কন্ট্রোল ফ্লোতে একই জিনিস, কিন্তু কি এই বৃত্তটা হচ্ছে ভরাট, অর্থাৎ ভরাট বাদে যেটা সেটা বোঝাবে ডাটা ফ্লোর জন্য, আর যেটা হচ্ছে ভরাট সেটা বোঝাবে কন্ট্রোল ফ্লোর জন্য। তো ডাটা ফ্লো হচ্ছে ডাটা কোন দিকে যাবে, আর কন্ট্রোল ফ্লো ডাটা তো যাচ্ছে ঠিক আছে, কিন্তু সেটা ঠিকভাবে প্রসেস হচ্ছে কিনা সেটাকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল ফ্লো ব্যবহার করা হয়। তো মোটামুটি ছোটোখাটো বিষয় অনেক থাকবে। তো সেখানে আমরা সফটওয়্যার ডিজাইন স্তর থেকে শুরু করছিলাম, স্থাপত্য, হাই লেভেল, বিস্তারিত, মডুলাইজেশন, কনকারেন্সি, এদিকে কাপলিং, কোহেশন, এবং ইম্পর্টেন্ট যে বিষয়টা ডাটা ফ্লো ডায়াগ্রাম। এটাকে দুইভাবে বিভক্ত করে আমরা স্ট্রাকচার চার্ট, অর্থাৎ এই যে সোজা কথা যে ইংলিশ ওয়ার্ডগুলো দেওয়া আছে এটা মানেই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এটা কি। ফ্লো মানে প্রবাহিত হয়, ডাটা ফ্লো মানে ডাটা প্রবাহিত হচ্ছে, এটার জন্য কী চিহ্ন ব্যবহার করা হয় সবগুলো। লুপ মানে হচ্ছে পুনরাবৃত্তি, এই জিনিস। জাম্প সেটাকে লাফানো। তো এই জিনিসটা সব হচ্ছে ফলো করবা, এবং অবশ্যই এটা রিভিউ দিবা। তাহলে পরে মোটামুটি ক্লাসে যে জিনিসগুলো দেখানো হলো আজকের, সেই জিনিসগুলো ক্লিয়ার থাকলে, এখান প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে তো অবশ্যই প্রশ্ন থাকে, তো আসলে পরে দেয়া যাবে। কারণ যদি বেসিক জিনিসটা ক্লিয়ার থাকে লেখাটা তেমন কঠিন হয়ে যায় না। তো আজকের জন্য তোমার পঞ্চম চ্যাপ্টারে তোমাদের জন্য এই বিষয়টাই ছিল। সামনের দিনে আবার আসবো এর পরবর্তী আলোচনাগুলো নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।